শীতকাল মানেই মিঠে রোদ্দুর গায়ে মেখে সাপ্তাহিক ছুটির দিনে বেরিয়ে পড়া কাছে পিঠে বা দূরে কোথাও, আবার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে মজে থাকা পিকনিকে। আজকের ভিডিওতে থাকছে একটা ছুটির দিন উপভোগ করার খুব সুন্দর একটা ঠিকানা, তাও একদম কলকাতার মধ্যেই, যেখানে গেলে ঘুরে দেখে নিতে পারবেন বিশ্বের আশ্চর্য কিছু স্থাপত্যের, আবার মুহূর্তেই হারিয়ে যাবেন সুদূর কোনো গ্রাম বাংলায়। বাচ্চা থেকে বড় সকলের বিনোদনের জন্য আছে বিভিন্ন রকমের রাইডস। কখনো আবার হারিয়ে যেতে পারেন প্রকৃতির নিবিড় কোলে। আবার যদি হঠাৎ বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়, তারও ব্যবস্থা করা আছে। তাহলে আর দেরি কিসের? সামনের ছুটির দিনটার জন্য সুন্দর একটা একদিনের ভ্রমণের প্ল্যানের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর নতুন একটা ভিডিও মানেই কিন্তু এই চ্যানেলে নতুন একটা জায়গা ভ্রমণ। আর শীতকালে সাপ্তাহিক ছুটি মানেই ইচ্ছে করে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়ি দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলে। তাহলে দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা সাথে থেকেও ভিডিওটার আর সমস্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত জায়গার ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে। ইকো পার্কের যে জায়গাগুলো ঘোরার আছে, কিভাবে ঘুরবে, কোন কোন দিকে ঘুরলে সুবিধা হবে, আর কত টাকা এন্ট্রি ফি আছে, কোথায় কি খরচ, কোন দিকে কি আছে, কোন গেটে ঢুকলে তোমরা কি দেখতে পারবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওতে। আর এই পার্কে তোমরা কিভাবে সহজেই আসতে পারবে, বিভিন্ন জায়গা থেকে তোমরা আসো তো কিভাবে এই জায়গায় আসতে পারবে সহজে, ট্রান্সপোর্টেশন কী আছে সব কিছু জানাবো কিন্তু এই ভিডিওর মধ্যেই। তো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আজকের এই ট্রাভেল ভিডিও। শীতকালে কলকাতায় একদিনে ভ্রমণের ঠিকানাগুলোর মধ্যে বেশ পরিচিত নাম ইকো পার্ক। এই পার্কে প্রবেশের জন্য মোট 6টা গেট আছে, যার মধ্যে নিউ টাউনের দিকের 1 নম্বর গেট এবং রাজারহাটের দিকের 4 নম্বর গেট বেশি পরিচিত। 2 নম্বর গেট ছাড়া বাকি সব গেটের সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। সবথেকে সুবিধা হয় 4 নম্বর গেট দিয়ে ঢুকে সমগ্র পার্ক পরিদর্শন করার। 4 নম্বর গেটের ঠিক ডান দিকেই আছে বিশাল পার্কিং, যেখানে বাইক থেকে শুরু করে বাস পর্যন্ত পার্ক করা যায়। পার্কিংয়ের বাঁ দিকে আছে টিকিট কাউন্টার। এখানেই মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। এবার বলি এই পার্কে প্রবেশের সময়সূচি। শীতকালে মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তবে রবিবার বা ছুটির দিনগুলো সকাল 10:30টায় পার্ক খুলে দেওয়া হয়। সোমবার সম্পূর্ণ পার্ক বন্ধ থাকে। টিকিট কেটে এবার প্রবেশ করা যাক প্রধান পার্কে। প্রত্যেক গেটে প্রবেশ করেই পাশে আছে সুলভ শৌচালয়ের সুব্যবস্থা। প্রথমেই ঘুরে দেখে নেব 4 নম্বর গেটের একদম পাশেই অবস্থিত 7 ওয়ান্ডার বা বিশ্বের 7টা আশ্চর্য স্থাপত্যের প্রতিরূপ। তবে এগুলো দেখতে গেলে আলাদা করে মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এখানে প্রবেশ করেই প্রথমে মিশরের পিরামিড চোখে পড়ল। অতীতে মিশরের সম্ভ্রান্ত পরিবারের লোকেদের মৃতদেহ সমাধিস্থ করে রাখা হতো এই পিরামিডের ভিতরে। পিরামিড দেখার পরে চলে গেলাম দক্ষিণ জর্ডনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক শহর পেট্রা দেখতে। পাহাড় কেটে এই শহর তৈরি করা হয়েছিল। বেলে পাথরের লাল রঙের জন্য একে রোজ সিটিও বলা হয়ে থাকে। এর একদম পাশেই আছে ব্রাজিলের রিও ডি জেনেরোর দ্য ক্রাইস্ট রেডেমার। কর্কভাডো পাহাড়ের 700 মিটার উচ্চতায় 98 ফুটের এই মূর্তিটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো যীশুখ্রিস্টের মূর্তি। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত চিলির একটি দ্বীপ ইস্টার আইল্যান্ড। এই দ্বীপটি বিখ্যাত হাজারেরও বেশি এই আগ্নেয় শিলার তৈরি মূর্তিগুলোর জন্য। আগ্রার যমুনার তীরে অবস্থিত সাদা মার্বেল পাথরের সুন্দর একটা স্মৃতিসৌধ এই তাজমহল, যেটা পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুর পর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করিয়েছিলেন।
বর্তমানে এটি ভালোবাসার প্রতীক হিসেবেই সকলের কাছে পরিচিত। শোনা যায় এটি তৈরি করতে 22 বছর মতো সময় লেগে গেছিল। এই স্থাপত্যের একটি বিশেষত্ব হলো চারদিক থেকেই এটি দেখতে একরকম লাগে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের উত্তর সীমানা জুড়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর প্রথম দিকে এই দীর্ঘ প্রাচীর তৈরির কাজ শুরু হয় বলে মনে করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজবংশ কর্তৃক এই প্রাচীর সম্প্রসারণের কাজ চলে এসেছে। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, কিন্তু বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের মধ্যে আছে 8,850 কিলোমিটার। সব শেষে দেখে নেব বিশ্বের বৃহত্তম অ্যাম্পি থিয়েটার কলোসিয়াম। ইতালির রোম শহরের পূর্বে অবস্থিত এটি। প্রায় 60,000-এরও বেশি লোক একসাথে এখানে বসার জায়গা আছে। রোমান পুরাণের উপর ভিত্তি করে অতীতে বিভিন্ন নাটক ও প্রতিযোগিতা এখানে হতো। এছাড়াও অনেক ভয়ঙ্কর মর্মান্তিক পশু খেলা ও মৃত্যুদণ্ডও দেওয়া হতো এখানে। 7 ওয়ান্ডার দেখে এবার বাইরে বেরিয়ে পাশেই আছে শিশুদের বিনোদনের জন্য পার্ক ও ময়দান। এখান থেকে বাম দিকে রাস্তা ধরে একটু এগোলেই সামনে আসবে বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ। আপনাদের যদি কোনো কারণে দিক ভুল হয়ে থাকে তাহলে সামনেই দেখতে পাবেন মে আই হেল্প ইউ কাউন্টার, যার ডান দিকে আছে বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রজাপতি এখানে পালন করা হয়েছে। ভিতরে প্রবেশ করলেই আপনাকে ছুঁয়ে যাবে রঙিন প্রজাপতিরা, তবে ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এই গার্ডেন থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবো মাস্ক গার্ডেন এবং ঘুম স্টেশনে অপেক্ষারত টয় ট্রেন, যদিও এটি দাঁড়িয়েই থাকে। 10 টাকার বিনিময়ে এই ট্রেনে উঠে শুধুমাত্র ছবি তোলা যেতে পারে। আর আপনি টয় ট্রেনে চেপে সমগ্র পার্ক ঘুরতে চাইলে তারও ব্যবস্থা আছে। এসি এবং নন এসি দুই ধরনেরই টয় ট্রেন এখানে আছে, তবে চড়তে হলে খরচ করতে হবে বেশ কিছু টাকা। ঘুম স্টেশনের একদম পাশেই মাস্ক গার্ডেনের মধ্যে দেখতে পাবেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে মুখোশগুলো ঠিক আপনার দিকেই তাকিয়ে আছে। এই মাস্ক গার্ডেনের ওপাশেই আছে পার্কের 3 নম্বর গেট, এবং এই গেটের বাইরেই আছে মিষ্টি হাব, যেখানে কলকাতার বিভিন্ন নামী মিষ্টির দোকানগুলো স্টল পেয়ে যাবেন। তবে এটি কিন্তু ইকো পার্কের বাইরে। এই 3 নম্বর গেট থেকে বাম দিকের পার্কের ধার বরাবর এগোতে থাকলে পৌঁছে যাওয়া যাবে 1 নম্বর গেটের দিকে, আর ডান দিকে একটু এগোলেই পৌঁছে যাবেন সোজা লেকের সামনে। আমরা প্রথমে বাম দিক ঘুরে তারপর লেকের দিকে যাব। চলে এলাম মিস্ট গার্ডেনের সামনে। এর ভিতরে কিছু বন্যপ্রাণীর মূর্তি আছে ছবি তোলার জন্য, এবং এর মধ্যেই আছে বৃষ্টি অরণ্য, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। এবার চলে এসেছি একদম রেন ফরেস্টের কাছে। রেন ফরেস্ট বলতে ডিপ ফরেস্ট রয়েছে, ভীষণ ঠান্ডা কিন্তু। আর রেন বলার উদ্দেশ্য, এই যে চলে এসেছি শাওয়ার এরিয়া, এখানে কিন্তু ওপর থেকে জলের ছিটে দেওয়া হচ্ছে। এই যে পোস্টগুলো রয়েছে এখান থেকে জল বেরোচ্ছে শাওয়ারের মতো, তো যার জন্য এটা রেন ফরেস্ট একটা বলা হয়েছে। ফরেস্টের মধ্যে একটা জায়গা করা আছে, এখানে কিন্তু ওপর থেকে বাষ্পের মতো জল পড়ছে এই পোস্টের মাধ্যমে, আর সবাই মজা নিচ্ছে। আমরা বাম দিক ধরেই আরও এগিয়ে গেলাম সামনের দিকে। দেখতে পেলাম বিষ্ণুপুরের টেরাকোটার কাজ সমৃদ্ধ জোড়বাংলো মন্দিরের প্রতিকৃতি। এর পাশেই আছে রোজ গার্ডেন, যেখানে অনেক ধরনের গোলাপ ফুলের গাছে রকমারি গোলাপের সমাহার দেখতে পাবেন। রোজ গার্ডেন দেখে বেরোনোর পরেই পৌঁছে যাবেন একদম লেকের ধারে। লেকের মধ্যে আছে সুন্দর একটা ফাউন্টেন বা ফোয়ারা, যেটা সন্ধ্যায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো হিসেবে। এখানে এসে যদি দেখেন পেট যেন এবার খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে,
তাহলে খাওয়ার জন্য সমগ্র পার্ক জুড়ে অনেক ছোট বড় রেস্টুরেন্ট আছে, যেখানে আপনার পছন্দের খাবার দাবার পেয়ে যেতে পারেন। যদি লেকের হাওয়া খেতে খেতে লাঞ্চে বসার ইচ্ছে হয়, সেটাও করতেই পারেন। এবং এই পার্কে কিন্তু আপনি বাড়ি থেকে খাবার বানিয়ে এনেও পরিবার বা বন্ধু আপনজনদের সাথে ছোট্ট একটা পিকনিক করে নিতে পারেন। পুরো পার্কের মধ্যে আপনার পছন্দের জায়গা বেছে নিয়ে বসে পড়ুন খাবারের সম্ভার নিয়ে। তবে অবশ্যই খাওয়ার পর পরিশিষ্ট জিনিসপত্র উপযুক্ত জায়গায় ফেলুন। পার্কের পরিবেশ ও স্বচ্ছতা নষ্ট করবেন না। খাওয়ার পর এবার যদি লেকে বোটিং করতে চান, তাহলে টিকিট কেটে উঠে পড়ুন পছন্দের বোটে। লেকের গভীরতা কিন্তু বেশ ভালোই, তাই ওঠার আগে অবশ্যই নিয়মাবলী দেখে নিন। বেশ কিছু রকমের বোট রাইড লেকের মধ্যে করার ব্যবস্থা আছে। ইকো পার্কের 3 নম্বর গেটের প্রায় উল্টো দিকেই আছে কলকাতার মোমের মূর্তির মিউজিয়াম, যার নাম মাদার ওয়াক্স মিউজিয়াম। এবার দেখে নেওয়া যাক বাচ্চা থেকে বড় সকলের জন্য ইকো পার্কে কী কী রাইডস এবং ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। এছাড়াও যাদের হাঁটাচলা করতে অসুবিধা আছে এবং বয়স্কদের জন্য হুইল চেয়ারও পাওয়া যায়। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে বাম দিকে লেকের ধার বরাবর এগিয়ে গেলে দেখে নিতে পারেন জাপানিজ ফরেস্ট। গেট দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে সুন্দর একটি বুদ্ধ মূর্তি। ভিতরেই একটা খাবারের জন্য রেস্টুরেন্টও আছে। সমগ্র বাগান জুড়ে জাপানের প্রকৃতি ও জীবনযাত্রার কিছুটা ঝলক দেখানো হয়েছে। জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে চোখে পড়বে প্যারিসের আইফেল টাওয়ার। তবে এই টাওয়ারে কিন্তু উঠতে পারবেন না বা একদম কাছেও যেতে পারবেন না, কারণ এটি ইকো পার্কের সীমানার বাইরে আছে। তবে এই গেট দিয়ে যারা ভিতর প্রবেশ করবেন, সেক্ষেত্রে এটি দেখে নিয়ে তারপরে ভিতরে আসতে পারবেন। এখানেও একটা টিকিট কাউন্টার আছে। এছাড়া আপনি যদি টয় ট্রেনে ভ্রমণ করেন, সেক্ষেত্রে টয় ট্রেন এই গেট দিয়ে বাইরে বেরিয়ে পুরো লেকটাকে ঘুরে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। অন্যথায় আপনাকে এই গেট থেকেই ফিরে এসে আবার লেকের অন্যদিকে যেতে হবে। তো চলো বন্ধুরা, লেকের ধারে হাঁটতে হাঁটতে তোমাদের এবার জানিয়ে দিই তোমরা এই পার্কে কিভাবে আসবে। যারা ট্রেনে আসতে চাও তারা শিয়ালদা শাখার দমদম, বিধাননগর রোড বা শিয়ালদা এই 3টে স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে নেমে আসতে পারো। তবে সুবিধা হবে বিধাননগর রোড স্টেশনে নামলে। বিধাননগর রোড স্টেশনে নেবে, স্টেশনের বাইরে এসে সেখান থেকে তোমরা নিউ টাউন আসার বিভিন্ন বাস পেয়ে যাবে বা ইকো পার্কে আসারও বাস পাবে। তবে ডিরেক্ট কিন্তু অটো এখানে পাওয়া যায় না। অটো বুক করলে তোমরা মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর দমদম স্টেশন বা শিয়ালদা স্টেশনের বাইরে এসেও কিন্তু এখানে আসার তোমরা বাস পেয়ে যাবে। তবে শিয়ালদা থেকে মেট্রো করেও আসতে পারো। সেক্ষেত্রে শিয়ালদা মেট্রো থেকে তোমরা সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে আসবে। তারপর বাইরে বেরিয়ে সেখান থেকে তোমরা বাস বা অটো পেয়ে যাবে ইকো পার্ক আসার জন্য, বা শাটেলও পেয়ে যাবে। সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে ইকো পার্ক পৌঁছতে মোটামুটি মিনিট 15 মতো সময় লাগবে। আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে ডিরেক্ট বাস পাবে এয়ারপোর্ট আসার VS2 বা L238। সেই বাসে করে তোমরা চলে আসবে হলদিরাম স্টপেজ। হলদিরাম স্টপেজে নেমে তোমরা আবার ওখান থেকে বাস বা অটো পেয়ে যাবে এই ইকো পার্কের 4 নম্বর গেট আসার। হাওড়া থেকে কিন্তু করুণাময়ী বা নিউ টাউন আসার বাস পেয়ে যাবে। করুণাময়ীতে এসেও কিন্তু তোমরা আবার অটো বা বাসে করে পৌঁছে যেতে পারো ইকো পার্কে। আবার হাওড়া বর্ধমান শাখার বালি স্টেশনে নেবে কিন্তু বালি হল্ট ব্রিজ থেকে তোমরা শাটেল বা বাস পেয়ে যাবে। শাটেলে তোমাদের মাথা পিছু 60 থেকে 70 টাকা খরচ হতে পারে, আর বাসে কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে তোমরা ইকো পার্কের 4 নম্বর গেটে পৌঁছে যাবে। সূর্য এখন প্রায় অস্ত যেতে চলেছে। পরন্ত বিকেলে আমরা ঘুরে দেখব আরও কিছু সুন্দর আকর্ষণ। এই পার্কের প্রধান অফিসের ডান দিকে লেকের ধার দিয়ে এগিয়ে গেলেই সামনেই আছে বাংলার গ্রাম।
3 বছরের উপরে সকলের মাথাপিছু 10 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। ভেতরে গেলেই মুহূর্তের মধ্যে আপনার মনে হতে বাধ্য যে আপনি কলকাতা থেকে সুদূর কোনো গ্রামে পৌঁছে গেছেন। একটি আদর্শ গ্রামের সম্পূর্ণ পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সর্ষের ক্ষেতে লাঙল চালানো কৃষক, আবার কোথাও গ্রামের মহিলারা ব্যস্ত তাদের দৈনন্দিন কাজকর্মে। বাড়ির উঠোনে বাঁধা আছে ধানের গোলা। বিভিন্ন সবজির চাষও তালিকা থেকে বাদ নেই। এবারে পৌঁছে গেলাম গ্রামের বাজারে, যাকে বলা হয় হাট। বিকেল হলেই চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে গল্পের আসর। আবার কোথাও দোকানদার পণ্ডিত মশাই ব্যস্ত পড়ুয়াদের পাঠ দান করতে। গ্রামের চণ্ডী মণ্ডপটাও দেখে নিলাম টুক করে। এখান থেকে বেরিয়েই একদম পাশে আছে ধামসা নামক একটি রেস্টুরেন্ট। তবে এখানে আসতে হলে অনলাইনে বুক করে আসতে হয়, যদিও এখন সাময়িক বন্ধ রয়েছে। ইকো পার্কে এই সোলার ডোমটি একদম নতুন তৈরি করা হয়েছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। আশেপাশের জায়গাকে প্রাকৃতিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ প্রদানের উদ্দেশ্যে হিডকো কর্তৃক এটি তৈরি করা হচ্ছে। এই সোলার ডোমের গায়েই একদম শেষ প্রান্তে আছে ভেষজ উদ্ভিদের বাগান বা হার্বাল গার্ডেন। এখানে 250-রও বেশি ভেষজ উদ্ভিদের প্ল্যান্টেশন করা আছে এবং তাদের গুণাগুণ বর্ণনা করা আছে। আবারও ফিরে এলাম পার্কের প্রধান অফিসের সামনে। এই অফিসের সামনেটা বেশ জমজমাট। পাশের এই রাস্তা ধরে একদিকে বাঁশ বাগান এবং অন্যদিকে ফলের বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলাম। সামনেই একটা ছোট্ট দ্বীপের মধ্যে বনভোজন নামক একটা রেস্টুরেন্ট চোখে পড়ল। গল্ফ কোর্সের এদিকটায় একটা ছোট্ট পার্কের মতো জায়গায় বোটিং করার ব্যবস্থা আছে। এবার প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই পার্কের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সবশেষে ঘুরে দেখলাম ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। এখানে বাংলার বিভিন্ন ইতিহাসের দৃশ্য ধাতুতে তৈরি চিত্রের মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। চলে এসেছি আজকে ভ্রমণের একদম শেষের দিকে। সন্ধ্যা নামতেই সারা দিনের সেই চেনা জায়গাগুলোই হয়ে উঠল আরও আকর্ষণীয়। সব থেকে মন ছুঁয়ে গেল আলোক উজ্জ্বল ঘুম স্টেশনটি। তাই অবশ্যই ইকো পার্কের সন্ধ্যাটা মিস করা যাবে না কোনোভাবেই। একটা সমগ্র দিন কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তাই আজকেই প্ল্যান করে চলে আসুন আপনার প্রিয়জনদের সাথে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু।